আজ আমরা উৎপাদক বিশ্লেষণের পরবর্তী অংশ শুরু। একটা উদাহরণ থেকে আমরা শুরু করি। x³ - 3x² - 10x। প্রথম কাজ হচ্ছে আমার সাধারণ উৎপাদকটাকে বিচ্ছিন্ন করে দেওয়া। সাধারণ উৎপাদক বিচ্ছিন্ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটি পদে x একটা ফ্যাক্টর বা x একটা উৎপাদক প্রত্যেকের মধ্যে আছে। উৎপাদক বিশ্লেষণের প্রথম যে অংশটা সেটা হচ্ছে প্রথম সাধারণ উৎপাদক যেটা থাকবে সেটাকে সরিয়ে নেওয়া বা বিচ্ছিন্ন করে দেওয়া, যাকে আমরা বলি কমন নেওয়া। কমন নেওয়ার জন্য প্রথমে আমরা x প্রত্যেকটা থেকে বিচ্ছিন্ন করে দিলাম। রইল আমার এখানে পড়ে x², এখানে রইল আমার 3x, এখানে পড়ে রইল 10। তাহলে দুটো উৎপাদক আমরা প্রাথমিকভাবে পেয়ে গেলাম। কিন্তু দুটো উৎপাদকের পরেও আমরা যদি দেখি, বিচার করে দেখি যে এখানে সবকটা এখানেই শেষ এই অঙ্কটা, কেউ যদি এখানে শেষ করে দেয় তাহলে কিন্তু সে পুরো নম্বর পাবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অঙ্ক যখন উৎপাদক বিশ্লেষণে করব তখন আমাদের দেখতে হবে যে উৎপাদক বিশ্লেষণের যে কটা আমাদের উৎপাদক এখানে এসেছে তারপরে তাকে আরো বিশ্লেষণ করা যায় কিনা। এই করা যায় কিনা দেখতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর পর আর একটা রাশিমালা রয়েছে। রাশিমালাটা হচ্ছে x² - 3x - 10। এখন আমাকে বিচার করতে হবে, আমাকে দেখতে হবে যে এই যে রাশিমালাটা রয়েছে, এই রাশিমালা এই যে বিভিন্ন অভেদ আমরা লিখে গেছি তার সঙ্গে কারোর রূপের সঙ্গে এখানে মিলছে কিনা। আমরা যদি দেখি প্রথম যেটা a² + b² যেটা করেছি a² + 2ab + b², না এখানে তো মিলছে না, কিন্তু করা যায়, সেভাবেও করা যাবে। তার জন্য প্রসেস আরেকটু জটিল। প্রথম আগে আমরা একটু সাধারণভাবে শিখে নিই, তারপর পরের জায়গাটা যাব। এটা পড়লো না, এটার সঙ্গে মিললো না এই রূপের সঙ্গে, তারপরেরটারও রূপের সঙ্গে মিললো না। এই করতে করতে যদি আমরা দেখি সব কটা অভেদকে যদি তার রূপের সঙ্গে এটাকে মেলাবার চেষ্টা করি, দেখবো যে কারোর সঙ্গে এটা মিললো না, তাহলে আমাদের এবার একটা অংশ যেতে হবে। লাস্ট এখানে একটা আছে মধ্যপদের সহগ বিশ্লেষণ। এই মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিটা আমরা এবারে আজকে এখানে শিখব। এই পর্যন্ত আমাদের যদি আমরা রেখে দিয়ে অঙ্কটা এই অবধি রেখে দিলাম, এখানটাতে আমাদের এটা অংশটাকে শেষ করি। এই মধ্যপদের সহগ বিশ্লেষণটা আমরা একটু শিখে নিই। মধ্যপদের সহগ বিশ্লেষণ করার আগে আমরা একটু ক্লাস 7 এর জায়গাটাতে একটু ফিরে যাই। ক্লাস 7 যদি আমাদের গুণফল নির্ণয় করো যদি থাকে, একটা অঙ্ক দিল যেখানে বললো যে x + a এর সঙ্গে x + b গুণ করে। এই গুণটা আমাকে দিয়েছে। আমরা কিভাবে করি গুণটা? যখন করি আমরা গুণ করি, ওপরে লিখলাম x + a। প্রথম যখন আমরা গুণ শিখি তখন এইভাবে করি x + b, ওপর নিচে করে দুজনকে লিখলাম। এরপরে কি করি? এই দুটো সংখ্যাকে এই প্রথম x দিয়ে গুণ করলাম। x দিয়ে গুণ করলে এখানে পাই x², 1 আর 1 দুটোরই ঘাতেতে পাওয়ারে আছে 1, 1 আর 1 যোগ করে 2, x²। সামনের সহগ করে গুণ করলাম 1 কে 1, 1 আমরা এটা লিখি। এর সঙ্গে যখন গুণ করছি তখন আমরা পেলাম ax। এরপরে এটা ফার্স্ট লাইনে শেষ হয়ে গেল। নেক্সট লাইন কি করব? এবার b দিয়ে গুণ করব, অর্থাৎ এই b দিয়ে আবার এদেরকে গুণ করতে হবে ইন্ডিভিজুয়াল, একটা একটা করে গুণ। a আর b কে যদি গুণ, প্রথমে b এর সঙ্গে x গুণ করলাম, b এর সঙ্গে x গুণ করলে আমাকে লিখতে হবে bx। কার তলায় লিখলাম, কার নিচে ঠিক এটাকে লিখলাম, যেখানে x আছে এই চলরাশিটা তার ঠিক সেটার সঙ্গে একই মিলেছে, এখানে x এর স্কয়ারের তলায় লিখলাম। এরপরে যেটা হবে a আর b গুণ করলাম, a আর b, ab গুণ করে পেলাম আমরা x² + a + b x + a b। এখানে কি আমাদের গুণের এটা শেষ হলো। এটা হলো আমাদের গুণফল।
এটাকে যদি আমরা এই নিচে নিচে প্রথম শিখবার পরে যদি আমরা এটাকে পাশাপাশি লিখি এক্স প্লাস এ গুণ এক্স প্লাস বি, এই দুটো গুণ করে পাশাপাশি গুণ করি। এটা শিখতে হবে আমাদের, একটু যখন বড় হবো তখন আমাদের এটা শিখতে হবে। তাহলে আমরা এখানে গুণ করলাম এক্স এর সঙ্গে দুইকে, এটার সঙ্গে এটা গুণ করে লিখছি পাশে এক্স স্কোয়ার, এটার সঙ্গে লিখলাম এ এক্স, এটার সঙ্গে গুণ করলাম প্লাস বি এক্স, তারপরে লিখছি আমরা এ ইন্টু বি এ বি। কি কাজ করলাম প্রথমে এক্স প্লাস এ কে এক্স দিয়ে গুণ, চিহ্ন দিয়ে, চিহ্নগুলো অনুযায়ী দেখো প্রত্যেকটা দিয়ে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সংখ্যাগুলোর এরকম ভাবে লেখা হবে। এবার এইখানটাতে দেখা যাচ্ছে যে এইটুকু যে পার্ট, এইটুকু পার্টের জায়গাটাতে আমরা কি দেখছি, এক্স স্কোয়ারটাকে লিখলাম, প্লাস চিহ্ন দুটো কমান নিলাম, সেই আমাদের বিচ্ছিন্ন পদ্ধতির যে জায়গাটা, অর্থাৎ এখান থেকে আমাদের ঠিক করে নিচ্ছি যে কমন নিয়ে নিই। এই দুটোর মধ্যে দেখা যাচ্ছে এক্স একটা কমন ফ্যাক্টর আছে, তাহলে আমরা লিখছি কি এক্স কমন ফ্যাক্টরটা যদি নিই আমরা এক্স এ প্লাস বি প্লাস এ বি, এটা একটু সাজিয়ে নিয়ে লিখলে আমরা দেখতে পাবো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। একই উত্তর হলো, এটা একই, কিন্তু আমরা এটা উপর নিচে না লিখে পাশাপাশি রেখে করি। তাহলে আমাদের দেখা যাচ্ছে এইখানেটা মাঝখানে পদ এসছে যে এ প্লাস বি, আর এখানে এসছে এ বি। এটা তো এ আছে বি আছে, এখানে তো এ আছে বি আছে। এবার যদি আমরা একটা কোনো রাশিমালা পাই, ঠিক এই রাশিমালাটাকে যদি আমরা ধরি, এই রাশিমালাটা, এই রাশিমালাতে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এখানে চিহ্নটা আলাদা আছে, বাকি কিন্তু সব একই রকম দেখতে। যদি আমরা এর সঙ্গে মিলিয়ে করি, তাহলে এখানে মিলিয়ে করলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি, এই জায়গাটা ইকুয়াল টু এসছে -3, আর এ বি এটা ইকুয়াল টু এসছে -10। তাহলে এই রাশিমালাটার সঙ্গে এই রাশিমালার এই যে মধ্যপদ, এটার মধ্যপদ, এটা তার শেষ পদ যেখানে কোনো এক্স বা কোনো চলরাশি নেই, সেই পদটা হচ্ছে এটা ঠিক জেনারেল রূপ। এটা যদি জেনারেল রূপ লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এরকম একটা জেনারেল রাশিমালার রূপ লেখা হয়। এটাকে আর একটুখানি যদি বিস্তার করে লিখি তাহলে এটাকে লেখা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। সামনে আরেকটা সহগ নিয়ে এসে আমরা জেনারেলাইজড একটা ফর্ম এরকম ভাবে রাশিমালাটাকে লিখে থাকি। আমরা এখন প্রথমে একটু সহজ অঙ্কটাতে যাই। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এইটা ছাড়া যদি এটাকে অন্যভাবে দেখি, এখানে আমাদের প্লাস মাইনাস লিখতে পারি একটা, এটায় প্লাস থাকবে, এটাতে মাইনাস হলো, তখন ঘটনাটা কি আসবে? এবার এখানে দুটোতেই যদি মাইনাস থাকে তাহলে কি আসবে? দুটোতেই মাইনাস, এটাতে মাইনাস না করে যদি এইটাকে মাইনাস করি, এটাকে প্লাস লিখি, তাহলে এখানে যে বিভিন্ন রকম সংখ্যা আসবে তাদের চিহ্নগুলো, এইগুলো বাকি সব এক আসবে, শুধুমাত্র কিছু চিহ্নের তফাৎ হবে। সেই চিহ্ন তফাৎটা আমি প্রথমে এই অঙ্কটার সঙ্গে কম্পেয়ার করার জন্য আমি একটা অঙ্ক করি যেখানে এই চিহ্নটা আসবে। সেটা করার জন্য আমরা এটা মুছে দিলাম নয়, এটাকে আমি রাখলাম কতগুলো অংশ, আমি এখানে মুছে দিই। সেই অংশগুলো মুছে দিয়ে যদি আমি এখান থেকে মুছে দিয়ে এইটাকে প্লাসটা মুছে মাইনাস করে দিই, বা এটা প্লাস থাক, প্রথমেরটাতে প্লাস থাক, আমরা দ্বিতীয় এটাকে প্লাসটা মুছে দিয়ে মাইনাস করলাম, দেখতে কেমন হলো? তখন দুটোতেই প্লাস ছিল, এখন একটা প্লাস একটা মাইনাস। এবার গুণটা যদি করি, প্রথমেটাতে প্লাস এ এক্স এসছে, পরেরটাতে এসছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, আর এটাতে প্লাসে মাইনাসে মাইনাস করে এই প্লাসটা মুছে গিয়ে হয়ে গেল মাইনাস।
এবার আমি এখানেতে প্লাস এক্স কমন দিলাম, তাহলে এই প্লাসটা হয়ে গেল মাইনাস, এই প্লাসটা হয়ে গেল মাইনাস, এই প্লাসটা হয়ে গেল মাইনাস, এই প্লাসটা হয়ে গেল মাইনাস। এবার যদি আমরা অঙ্কটাকে দেখি, এই অঙ্কটা যখন আমরা দেখব, এবার আমি যদি মেলাই তাহলে কি হচ্ছে, এখানে এটা প্লাস এসছে, এটাতে মাইনাস এসছে, এটাতে মাইনাস এসছে। এবার আরেকটা ঘটনা যদি ঘটাই, যে এই এবার এটার সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি, এখানে a মাইনাস বি, এখানে তো একটা আছে এ বি, এবার এখানে a মাইনাস বিটা এলো -3, আর এ বি এসছে প্লাস -10, মিললে তাই হয়। এইটার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমরা দেখি এ বি ইকুয়াল টু -10, অর্থাৎ এই যে এ আর বি, এইখানেতে যে দুটো এ বি সংখ্যা আছে, এখানেতে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, এই দুটো উৎপাদক এ আর বি, এদের দুজনে গুণফল করে আসছে এ বি, আবার এই দুজনের গুণফল করে আসছে এ প্লাস বি, বা এটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে এ মাইনাস বি, অর্থাৎ দুজনের মধ্যে বিয়োগ, এইভাবে আসতে হবে এই জায়গাটা। তাহলে এইটা হচ্ছে মধ্যপদ, এই যে মধ্যপদের সহগ, এইরকম একটা যে রাশিমালা হয় তার মধ্যপদের সহগের মধ্যপদ, এখানে তাদের দুজনেরই গুণফল, মধ্যপদ দুটো যারা আছে তাদেরই গুণফল। এই অঙ্কটা করার সময় তখন আমরা যখন মধ্যপদে বিশ্লেষণ করব, তখন আমাদের করতে হবে কি, এইটাকে আমাদের দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে। এই যে শেষ অংশটুকুটা আছে, যদি এর সামনে কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করে নিতে হবে। আমরা খুব সহজে প্রথমে আগে আমরা একটা সহজ অঙ্ক করি, যেখানে তো আমরা এই অঙ্কটা আমরা উৎপাদক বিশ্লেষণটা করতে পারি সহজেই। প্রথমে সহজ দিয়ে শেখা উচিত, সেই সহজ দিয়ে যখন শিখে নিলাম, তারপর আমরা পরের অঙ্কে যাব, একটু শক্ত আর একটুখানি কঠিন জায়গাতে আমরা তখন পৌঁছবো। আমরা এখন এই যে চ্যাপ্টারের এই অংশটা আছে, এই অঙ্কটা করি, এই জেনারেলাইজ ফর্ম, এই ফর্মটাকে এখানে করব। আমরা এই পার্টটা এখন করছিল, এই জায়গাটা লিখছিলাম, এই জায়গাটা যখন আমরা এক্স লিখলাম, এই ফ্যাক্টরটাতে আমাদের কি আছে, এক্স স্কোয়ার প্রথমে লিখলাম 3, তাহলে আমাকে কি করতে হবে, 10কে ভাঙতে হবে। এই ভাঙা উৎপাদক বিশ্লেষণ আমরা শিখেছি 2 × 5 × 1, 5 এখানে একটা 1, ঠিক আছে। 10কে কিভাবে লেখা যায়, 10 = 2 × 5, এছাড়া আর কোনোভাবে কিছু করা যায় না। এই 1-এর সঙ্গে 2কে গুণ করে 5 করা যায়, 2-1-কে 2, 5 দ্বিগুণ, বা 5-1-কে 5, 2 দ্বিগুণ। এই দুটো ফ্যাক্টর এলো, এই একটা দুটো ফ্যাক্টর এলো, দুটো উৎপাদক। এই দুটো হচ্ছে 10, এই যে এ বি লিখেছিলাম, এবিটা হচ্ছে 2 আর 5, এ বি। এবার এ আর বি এদের দুজনে যোগ করে 3 আসতে পারে, অথবা এ আর বি এর যোগ বিয়োগ করে 3 আসতে পারে। আমরা কি করতে পারি, 5 - 3 করলে হয়, 5 - 2 করলে হয় 3। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে। এই 3 সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে এ আর বি, তাদের দুজনের বিয়োগফল। লিখেছিলাম এ প্লাস বি হতে পারে, অথবা এ মাইনাস বি হতে পারে। এই 3 এলো আমাদের, 5 থেকে 2 বিয়োগ করে 3। এবার আমি অঙ্কটা যখন যাব, এই অঙ্কটা যখন আমি যাচ্ছি, তখন এই 3-এর জায়গায় লিখব 5 - 2 x - 10। 10 মানে হচ্ছে, আমরা আগে থেকে দেখেছি, 10 মানে হচ্ছে 2 × 5, বা 5 × 2। এবার আমরা এই পার্টটা রেখে দিলাম, পাশে থাক আমার। এবার ইকুয়াল টু দিলাম x, এর ভেতরে এবার আমাদেরকে বিনিময় করে দিই, বিচ্ছেদ করে দিতে হবে, দুজনকে ভাগ করতে হবে, বিনিময় করে দিতে হবে। এইটাকে x থেকে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। x² - 5x প্লাস 2x
মাইনাস 10। তাহলে কি পেলাম? এই একটা জায়গা পেলাম, বিনিময় হয়ে গিয়ে এটা হয়ে গেল। আমি যদি এবার অঙ্কটার উল্টো দিক থেকে দেখি, এই অঙ্কটা ডাকবো এখানেতে a প্লাস বি, সেটা এখানেতে আমরা a প্লাস বি বা a মাইনাস বি করেছি। এবার আমরা উল্টো দিকে যাচ্ছি আস্তে আস্তে। এবার এখানেতে এক্স থেকে এবার এখানে এই বড় সংখ্যা দিলাম, এই দুটোর মধ্যে থেকে কমান নেবো, এই দুটোর থেকে কমান নেবো। এইটা থেকে কমান কি যাচ্ছে? এক্স কমন যাবে, পড়ে রইল কি? এক্স মাইনাস 5। পরেরটা থেকে কি কমন যাবে? 2 কমন যাবে, কারণ 10-এর মধ্যে 2 আছে ফ্যাক্টর, এখানে তো 2 আছে, 2 কমন গেল, পড়ে রইল কি? এক্স মাইনাস 5। এখানে এক্স মাইনাস 5 আছে, এখানে এক্স মাইনাস 5 আছে। এই অঙ্কটা যখন আমরা এই গুণটা করছি, যখন দেখছি, তখন দেখো প্রথমে এক্স দিয়ে একটাকে পুরোটাকে গুণ হচ্ছে, এটাকে গুণ আর এটা, এই দুটোকে যোগ করলে এক্স কেও গুণ হবে, একে গুণ হবে, তাকে এক্স দিয়ে গুণ হচ্ছে। পরেরটা বি দিয়ে এটাকে গুণ হচ্ছে, এই একই জিনিস দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমাদের এই জিনিসটা আসবেই। আমার অঙ্ক যদি ঠিক করতে পারি, পরপর স্টেপ যদি ঠিক করি, তাহলে এইটা আর এটা একই হবে। এখানেও এক্স মাইনাস 5 হয়েছে, এখানে এক্স মাইনাস 5। যদি কোথাও এক্স প্লাস 2 হয়, তো এক্স প্লাস 2 দুটোতেই আসবে, তবেই আমার অঙ্কটা বুঝতে পারবো যে ঠিক হয়েছে। এবার এক্স লিখলাম সামনে, এবারে এই একটা দুটো ফ্যাক্টর, দুটো পার্ট আছে, দুটো পার্ট থেকে এক্স মাইনাস 5 কে আমি আবার কমন নিয়ে পড়ে গেল কি? এক্স মাইনাস 5 চলে গেলে পড়ে থাকছে এক্স, এখানে কি পড়ে থাকছে? এক্স মাইনাস 5 চলে গেলে পড়ে থাকছে 2 প্লাস 2। তাহলে এই পার্টটা ভেঙে এটা হলো আলটিমেটলি অঙ্কটার উৎপাদক বিশ্লেষণ হলো এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। অর্থাৎ আমরা এইখানে গিয়ে শেষ করে দিই, যদি আমার অঙ্কটা কমপ্লিট হচ্ছে না। এই অঙ্ক কমপ্লিট হবে তখনই, এইটাকে যদি আমরা আবার কোনো বিশ্লেষণ অভেদগুলোর সাহায্য নিয়ে যদি নাও হয়, তাহলে মধ্যপদে সহগ বিশ্লেষণ করে আমরা আরো দুটো ফ্যাক্টর পেলাম। আলটিমেটলি এই পুরো অঙ্কটা, এই প্রথম যে অঙ্কটা আমাকে উৎপাদক বিশ্লেষণ দিয়েছিল, তার শেষ হচ্ছে এইখানে গিয়ে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এই তিনটে ফ্যাক্টর, এই 1 2 3, এই তিনটে ফ্যাক্টর, এইটা শেষ হওয়ার পর আমি লিখবো অ্যান্সার। এইটা অ্যান্সার হলে তবে আমি পূর্ণ মান, অর্থাৎ যত নম্বর থাকবে ওতে, সেই নম্বরটা পাবো। এটা আমাদের একটা অভেদের এই সাধারণ উৎপাদক সরিয়ে নেওয়া, বিচ্ছিন্ন করে দেওয়ার পর, সাধারণ উৎপাদক থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর, তারপরে আস্তে আস্তে কি আরো যদি থাকে কিভাবে করলাম, সেটা মধ্যপদের সহগ। এইটা হচ্ছে আমাদের একটা পার্ট। এরপরে আবার আমরা এই অভেদগুলোর সাহায্য নিয়ে এক একটা অঙ্কের উদাহরণ ধরে ধরে আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। অঙ্কটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করবো একটা রাশিমালা, যে রাশিমালাটা আমরা লিখলাম 81x² প্লাস 72xy প্লাস 16y²। এই রাশিমালাটার দিকে তাকালে আমরা দেখব প্রথম যে পদ্ধতি, আমাদের পদ্ধতির প্রথম যে স্টেপ, সেই স্টেপটা হচ্ছে সাধারণ উৎপাদক সরিয়ে দেব। এই তিনটে রাশির মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স নাই। এখানেতে ওয়াই নেই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে। তিনজনের মধ্যে কোনো একটা পদ উৎপাদক সাধারণ, অর্থাৎ কমন আছে, যেটাকে আমরা কমন ফ্যাক্টরটাকে বাইরে সরিয়ে নিয়ে আসবো, বিচ্ছেদ করে দেবো, সেইটা আমরা পেলাম না। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে বিভিন্ন অভেদগুলোর সাহায্য নেওয়া। এই অভেদগুলোর সাহায্য নিতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই অভেদটা আমরা এখানে কোনো কাজে লাগাবো না। এই অভেদটা মানে হচ্ছে উল্টো দিকটা a প্লাস বি থেকে এই জায়গাটা থেকে আমাদের এই জায়গাটা এসেছে। আমাদের কাছে অভেদ আছে এরকম একটা স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার, বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার। মানে এটাকে একসঙ্গে লিখেছি।
দুটো হোল স্কয়ার, দুটো পদের যোগফলের পূর্ণবর্গ বা দুটো পদের অন্তর তাদের যে পূর্ণবর্গ, সেই পূর্ণবর্গের করলে পূর্ণবর্গটাকে যদি আমরা বিস্তার লাভ করাই তাহলে আমরা পাবো এইটা। আমাদের কাজ হচ্ছে উল্টো দিকটা, অর্থাৎ এই দিকটা দেওয়া থাকলে এই দিকটাকে নিয়ে আসে, তবে আমরা উৎপাদকে পাবো। কারণ a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস a প্লাস বি। a প্লাস বি কে a প্লাস বি তে গুণ, আর মাইনাস যদি থাকে তখন এখানে তো হয়ে যাবে a মাইনাস বি হোল স্কয়ার a মাইনাস বি ইনটু a মাইনাস বি। আমরা জানি কারণ x ইনটু x মানে x স্কয়ার, তাহলে x স্কয়ারকে ভাঙলে x ইনটু x দুটো উৎপাদক হলো। এই রূপটার সঙ্গে এই রূপটা মিলছে কিনা আমাকে এরপরে স্টেপে দেখতে হবে। যদি না মেলে তারপরে আমরা পড়ে যাব, এইভাবে এগোতে থাকি। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে বোঝাবার জন্য প্রথম যে অঙ্কটা আছে সেখানকার সঙ্গে মিলছে। 81 মানে হচ্ছে 9x স্কয়ার, তাহলে a তার স্কয়ার প্লাস 2 ইনটু 9x ইনটু 4y, 4 9 36, 36কে 2 দিয়ে গুণ করলে 72। তাহলে আমাদের এইটার সঙ্গে এটা একই রইল, তাহলে একটুখানি রূপে তফাৎ হয়ে গেল। এরপরে আসছে 4y স্কয়ার, তাহলে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদের স্কয়ার ইনটু 2 ইনটু ab, প্রথম পদ ইনটু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের স্কয়ার। তাহলে এই রূপটার সঙ্গে আমাদের মিললে আমরা লিখতে পারি এটাকে 9x প্লাস 4y হোল স্কয়ার। এটা মানেই হচ্ছে 9x প্লাস 4y ইন্টু 9x প্লাস 4y, অর্থাৎ দুটো উৎপাদক বোঝানোর জন্য আমি জাস্ট দুটোকে আলাদা করে লিখলাম। তাহলে দুটো উৎপাদকে ভেঙে গেল, এই পুরো রাশিটা আমাদের বিশ্লেষণ হয়ে এরকম দুটো উৎপাদকে বিশ্লেষণ হয়ে। এইটা যদি প্লাসের জায়গায় যদি 72টা যদি আমাদের মাইনাস থাকতো, এইটা হয়ে যেত মাইনাস, এইটা হয়ে যেত মাইনাস, এটা হয়ে যেত মাইনাস, এটা হয়ে যেত মাইনাস। অর্থাৎ তাহলে এই যে জিনিসটা নিয়ে এখানে লিখেছি অভেদটা, দুটোকে একসঙ্গে মিলিয়েই লেখা আছে। ঠিক এরকম ভাবে দুটোকে একসঙ্গে মিলিয়ে দিতে বলে এটা প্লাস আর মাইনাস হতো, তাহলে এটা পেয়েছি। এবার আমরা এই উৎপাদক বিশ্লেষণের একটা প্রয়োগে যাই। এটা না তোমার জ্যামিতির মতো পরিমিতির অঙ্ক নয়। পরিমিতির অঙ্কর ক্ষেত্রে যদি এরকম থাকে যে পরিমিতির অঙ্ক আমরা যা করেছি তাতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বার করেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু অর্থাৎ বাহু স্কয়ার। তাহলে আমরা এই যে জিনিসটা এটাকে যদি আমরা এখানে প্রয়োগ করি, বীজগণিতের যদি সংখ্যা থাকতো, আমাদের অঙ্কতে যদি দেওয়া থাকতো যে কোনো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, তার বাহুর দৈর্ঘ্য কত? 16কে আমরা ভেঙে দেখাতাম যে এটা 4 স্কয়ার, তার 4 হচ্ছে তার বাহু দৈর্ঘ্য। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বললো যে 40 বর্গ মিটার, তার বাহুর দৈর্ঘ্য আর প্রস্থ হলো 10 আর 4, 10 আর 4 গুণ করলে 40 হয় দৈর্ঘ্য আর প্রস্থ। তাদের মধ্যে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে ওর থেকে 6 বেশি, 6 মিটার বেশি ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা থাকে বলে আমরা সেটাকে বের করে দিলাম। আমরা তাহলে পেলাম কি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমাদের এইভাবে দেওয়া থাকতো, প্রয়োগ করে যদি দেওয়া থাকতো যে কোন চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 81x স্কয়ার প্লাস 72xy প্লাস 16y স্কয়ার, এইটা আমাদের দেওয়া আছে। বললো এটা চম্ক 1, তার পাশে নম্বর দেওয়া আছে, মান দেওয়া আছে 5 নম্বর পেতে গেলে উৎপাদক বিশ্লেষণটা শিখতে হবে। এখানে ক্ষেত্রফলটা এরকম 1681 বর্গমিটার এরকম দেয়নি, এখানে দিয়ে দিচ্ছে একটা বীজগাণিতিক রাশিমালা
এই রাশিমালাটা থেকে আমাকে বলতে হবে চতুর্ভুজের বাহুর দৈর্ঘ্য পরিমাণ নির্ণয় করো। বাহু মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই হতে পারে, অথবা শুধু বাহু হতে পারে। চতুর্ভুজটা কেমন তার উপর নির্ভর করছে। চতুর্ভুজটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে প্রস্থ হবে, আর চতুর্ভুজটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে বাহু বেরোবে। ক্ষেত্রফলটা এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করেছিলাম, এই জিনিসটার উৎপাদক ভেঙেছিলাম এইখানে, এই অঙ্কটার উৎপাদক, এই রাশিমালাটা হচ্ছে এইটা, তাকে ভাঙতে 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 স্টেপ স্টেপ করতে করতে আমরা এরকম দিলাম। এখানে দেখো যে এইখানে যে প্রথম পদটা উৎপাদক বেরিয়েছে আর দ্বিতীয় উৎপাদক, দুটোর মান কিন্তু একই। আমরা জানি চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, বা বাহু ইন্টু বাহু। তাহলে এখানে তো পেয়েছি দুটো জিনিসের, দুটো পদের গুণফল, দুটো উৎপাদকের গুণফল করলেই আমাদের এই ক্ষেত্রফলটার সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি এটা দেওয়া থাকে, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হবে 9x + 4y, দুটোই সমান, সেই জন্য বাহু পাবো। দৈর্ঘ্য প্রস্থটা তখন আসছে না, বাহু হবে 9x + 4, কারণ দুটোই সমান। আমরা বর্গক্ষেত্র করতে গিয়ে দেখালাম, একটা উদাহরণ বলেছিলাম, 16 যদি বর্গমিটার দেওয়া থাকে 4 × 4, দুটোই একই। এখানে তো দুটোই বেরোলো একই, সেই দুটো একই বেরোলো, মানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যদি বাহু বেরোয় তাহলে চতুর্ভুজটা কেমন, এখন চতুর্ভুজ বলে দেয়নি বর্গক্ষেত্র কি আয়তক্ষেত্র। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র না বলে দিলে চতুর্ভুজটা প্রশ্ন করতেই পারে, 5টা নম্বর দিতে গেলে বলতেই পারে চতুর্ভুজটা কেমন, বর্গক্ষেত্র আয়তক্ষেত্র। আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বাহু যদি একটা দুটোই সমান বেরিয়েছে, সুতরাং চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণের প্রয়োগ। এটা আমি এইটা যদি এরকম থাকে, এই ধরনের হয়, তখন আমরা উৎপাদকের চতুর্ভুজের একটি বর্গক্ষেত্র এইভাবেই পাবো। এটা যদি প্লাস থাকে, এটা প্লাস দিয়ে করেছি, আমি প্লাস পেলাম, মাইনাস থাকলে এটা মাইনাস পেলাম, কিন্তু দুটো একই বেরোবে। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটাকে কাজে লাগালে এরকম ভাবে প্রয়োগ আসতে পারে চতুর্ভুজের ক্ষেত্রে। যাই করি আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবার যদি একটা অন্য অঙ্ক নিই, যেখানে উৎপাদক বিশ্লেষণ করার পর কি আসে আমরা দেখি একটু। এটাকে মুছি আমরা, এই বোর্ডটা পরিষ্কার করে পরবর্তী অঙ্কে যাই। আমি একদম চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়েই করি। একটা চতুর্ভুজ আমি একটা উদাহরণ দিচ্ছি এইভাবে, একদম প্রশ্নটা প্রয়োগ দিয়ে করি। হ্যাঁ, চতুর্ভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে 81x² - 16y²। এই আগের অঙ্কটাই, শুধুমাত্র আমি মাঝখানে 2ab-টাকে বাদ দিয়ে দিচ্ছি। এই অঙ্কটাই আমাকে এরকম দেওয়া আছে। তখন আমার 2ab-টা বাদ দেওয়ার জন্য তাহলে এই ফর্মুলাটা আসছে না, এই ফর্মুলাটার সঙ্গে মিলছে না, এই অভেদটার সঙ্গে মিলছে না। আমাদের এখন দেখা যাচ্ছে এইটার মতো করে মিলছে। এই যে অভেদটা, এই অভেদটা আমার আসছে, এখানে অ্যাপ্লাই হবে।
তাহলে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফলটা দেওয়া সেইটা, একে আমি উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ করলে এই T1 থেকে আসবে 9x স্কোয়ার মাইনাস 4y তার স্কোয়ার। তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদের স্কোয়ার দ্বিতীয় পদের স্কোয়ার, তাদের মধ্যে আছে মাইনাস চিহ্ন। তাহলে ফর্মুলা কি, প্রথম পদ 9x প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, দুটো উৎপাদকে বিশ্লেষণ করা। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ ইন্টু প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ। এখানে কি দেখা যাচ্ছে, আগের অঙ্কটা যখন আমরা করলাম চতুর্ভুজটা, সেই চতুর্ভুজের ক্ষেত্রে বাহুগুলো এই পার্টটা কিন্তু দুজন সমান এসছে, দুটি সমান এসছে, একই মাপ। এখানে দেখা যাচ্ছে একটা প্লাস একটা মাইনাস, আর দুটো নিশ্চয়ই আলাদা, দুটো আলাদা মান বেরোবে এদের থেকে। যেহেতু দুটো আলাদা মান, তাহলে এদের দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য (9x + 4y), দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 9x - 4y। যেহেতু দুটি বাহুর দৈর্ঘ্য অসমান, সুতরাং চতুর্ভুজটির একটি আয়ত আমি একই সঙ্গে উৎপাদকের বিশ্লেষণ এবং উৎপাদকের বিশ্লেষণের প্রয়োগ শিখে নিলাম। এরপরে চলে যাই যে জায়গাটা, সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা করলাম, এইগুলোকে যদি আমরা ভালো করে দেখি, আমরা ভালো করে যদি একটু আগের ক্লাসের 7-এর 8-এর 9-এ যারা পড়ছে তারা ক্লাস 7-8, যারা 8-এ পড়ছে তারা 7-এর অঙ্কগুলোকে একটু দেখি, তখন দেখবো এইগুলোর মধ্যে চেনা চেনা জিনিস। দুইটি পদের যোগফল দেওয়া আছে, যোগ, তাদের বলছে বর্গফল কত নির্ণয় করো, a + b হোল স্কয়ার, বর্গ নির্ণয় করো, বর্গফল নির্ণয় করো, ঘন নির্ণয় করো, ঘনফল নির্ণয় করো। যদি এরকম থাকে তখন বলবে দুইটি পদের যোগ এবং বিয়োগ আকারে প্রকাশ করো, গুণফল আকারে দুটো পদের গুণফল আকারে প্রকাশ করো। কিন্তু কখনো তখন বলেনি যে উৎপাদক বিশ্লেষণ করে, এরকম কথাটা হয়তো বলেনি, কিন্তু এই অঙ্কগুলো আমরা করেছি। a স্কয়ার - b স্কয়ার পর্যন্ত দেখালাম, পরেরগুলো যদি দেখি a + b হোল স্কয়ারের মতোই a + b হোল কিউবটাও যদি দেখি আর a - b হোল কিউব দেখি, তাহলে এইটা আর এইটা যদি রূপ থাকে তাহলে আমরা এইগুলোতে যেতে পারি। a কিউব + b কিউবের যদি হয় তাহলে এই রূপে, এই রূপ ভাবে আমরা উৎপাদকের রূপটা যেতে পারি। a কিউব - b কিউবের যদি রূপের সঙ্গে মেলাতে পারি তাহলে আমরা এটাতে যেতে পারি। এইগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। একটু আগে ক্লাস 7-এর অঙ্কগুলো, ক্লাস 7-এর উদাহরণগুলো যদি দেখো, সেটার অভেদগুলো যদি দেখো, তাহলে তোমরা এগুলোকে সবকটি পেয়ে যাবে। আমি সেই জন্য ওই জায়গাটা আর যাচ্ছি না, আমরা এবার চলে যাচ্ছি একদম মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। একটা রাশিমালায় যেটা মধ্যপদ হবে, অর্থাৎ তিনটে সংখ্যা, তিনটে পদের
একটা রাশিমালা, সেই রাশিমালা থেকে আমরা মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ করব, সেটার একটা উদাহরণ দিয়ে আমরা শিখে নিই। একটু কথা আমরা আগে বলেছিলাম, আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম, ছোট করে একটা উদাহরণ বুঝিয়েছিলাম অন্যভাবে। আমি এবার একটা সরাসরি অঙ্কতে গিয়ে সেখানে বোঝাবো। এই সমস্ত কিছু দেখার পরে যদি কারোর সঙ্গে না মিলছে, তখন আমরা দেখবো যে সেটা মানে মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতিতে করতে পারি কিনা। সেটা কিরকম একটা অঙ্ক ধরলাম, একটা খুব সহজ একটা অঙ্ক দিয়ে করি। এক্স স্কোয়ার, সহজ মানে সাধারণ একটা অঙ্ক দিয়ে করি। 3x প্লাস -10 দেওয়া আছে। এখানে তাহলে 3 1 2 3। এই রাশিমালাটার যদি সাধারণ রূপ হচ্ছে কেমন, সাধারণ রূপ রাশিমালার সাধারণ রূপ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। আমরা সহগ কাকে বলে জানি, আমরা পাওয়ার বা ঘাত কাকে বলে জানি। এইটাতে সহগ কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c তে ax স্কয়ারের সহগ, bx এর সহগ, c। এখানে কোনো চলরাশি নেই, তাহলে c একটা সংখ্যা যেটা নট ইকুয়াল টু 0। এই যেভাবে যদি মেলা আছে সাধারণ রূপ, এই সাধারণ রূপটার সঙ্গে যদি এখানে মেলাই, তাহলে আমরা কি দেখবো, ax স্কয়ার, a এখানে হচ্ছে 1, x স্কয়ার আছে, আমরা b প্লাস b মাইনাস 3 মাইনাস 10 এখানে c। তাহলে এই রাশিটার সঙ্গে আমরা মিললো। এইভাবে রাশিমালাটার সঙ্গে আমরা এই রাশিমালাটা একই রকম করে দেখতে, সংখ্যাগুলোকে ছেলে দেখতে আলাদা। এই রাশিমালাটাকে আমাকে যদি করতে হয় উৎপাদক বিশ্লেষণ, তখন আমরা যে পদ্ধতিতে করবো তাকে বলবো মধ্যপদের সহগ বিশ্লেষণ পদ্ধতি। এখানে মধ্যপদ হচ্ছে এটা হচ্ছে মধ্যপদ। এই মধ্যপদের যে সহগ সেটা হচ্ছে -3। এই মধ্যপদের -3 এটাকে আমরা বিশ্লেষণ করব। -3টার মধ্যে আমরা চিহ্নটা ধরবো না, শুধুমাত্র ধরবো যদি সংখ্যাটা থাকে 3, 3টাকে ধরে আমরা অঙ্কটাকে করব। এই মধ্যপদের যে সহগ, সেই সহগ 3 তার বিশ্লেষণ করব। কিভাবে করব, এইটা কাজে লাগবে, এটা কাজে লাগবে, এইটার a, এটার সঙ্গে c, a আর c এদের দুজনের গুণফল হচ্ছে ac। এখানে আছে 1, এখানে আছে 10, 10 আর 1কে গুণ করলে পাই আমরা 10। এই 10কে এবার উৎপাদকে ভাঙতে হবে, বিশ্লেষণ করতে হবে একে উৎপাদকে। 2, 5 দুটো উৎপাদক, 10 মানে কি 5 ইন্টু 2, দুটো উৎপাদকে ভেঙে গেছে। এই দুটো উৎপাদকে যোগ বা বিয়োগ বলে হবে 3। আমরা দেখতেই পাচ্ছি খুব সহজভাবে যে 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3। এই 3কে আমরা এবার পরের স্টেপে করবো এইভাবে, এক্স স্কয়ারটা লিখবো যেমন আছে, মাইনাস চিহ্ন দেবো, 3 এর বদলে লিখবো 5 বিয়োগ 2। এই হলো মধ্যপদের সহগকে বিশ্লেষণ করা, ভেঙে দেওয়া দুটো। এটা অরিজিনালি হচ্ছে আমরা যে নিচু ক্লাসে যে গুণ করেছি, বীজগণিত শিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই গুণ করার সময় আমরা যেটা শিখেছি, তখনই দেখেছি আমরা এই গুণটা করার সময় প্রথম অবস্থাতে এইটা আসে, এরকম যোগ বা বিয়োগ আসে, চিহ্ন যেমন যেমন থাকবে সেই অনুযায়ী আসবে। আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, ওই বিষয়টা আমরা এর আগের একটা ভিডিওতে দেখিয়ে শিখিয়ে দিয়েছি যে কিভাবে এই জায়গাটা আসে। এরপরের পার্ট হচ্ছে এক্স স্কয়ার যেমন আছে লিখবো, নেক্সট এটাকে আমাদের বিনিময় করিয়ে দিতে হবে, এক্সটাকে দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। মাইনাস এর সামনে আছে প্লাস, প্লাসে মাইনাসে -5, তার সঙ্গে এক্স গুণ করলাম 5x,
এখানে মাইনাস 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 মাইনাসে গুণ করলে হয় প্লাস, এটা আমরা ক্লাস 7 পড়ে নিয়েছি 2x, এটা -10 যেমন আছে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার পার্ট, ছিল 3টে, মাঝখানটাকে বিশ্লেষণ করলাম, মধ্যপদের সহ বিশ্লেষণ হলো, করে তাকে ভেঙে বিনিময় করে দিয়ে 4টে পার্টে চলে এলো। 4টে পার্ট থেকে আবার আসবো আমরা কমন নিলাম এই দুটো থেকে, এই দুটো থেকে কমন নিলে x কমন যায়, এতেও x ফ্যাক্টর আছে, এতেও x ফ্যাক্টর আছে, তাহলে x একটা কমন যাবে, আর কিছু কমন যায় না, আর 1 তো কমন যায়, 1 সবসময় কমন আছে, x পড়ে রইল, x স্কয়ার মানে হচ্ছে x ইন্টু x, তার থেকে একটা x বাইরে মান সরিয়ে দিলাম মানে x দিয়ে ভাগ করে দাও মানে এটা বেরিয়ে গেল, পড়ে রইল x, মাইনাস চিহ্ন মাইনাস, এখানে প্লাস, তাহলে এটা মাইনাস, x চলে গেছে, কি পড়ে থাকবে 5, এখানে প্লাস আর মাইনাস থেকে প্লাস কমন যাবে, 10 থেকে আর 2 এর সঙ্গে 2x আর 10, এখানে 2 কমন যাবে, কেন 10 এর মধ্যে 2 আছে, এই দুইটা এখান থেকে কমন চলে যাচ্ছে, পড়ে রইল x, এখানে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন বাইরে গেছে, তাহলে মাইনাস থাকবে, 2 চলে গেলে পড়ে থাকবে 5x - 5। লক্ষ্য করে দেখার বিষয় যে এইটা আর এটা যেই মুহূর্তে এক জায়গাটা এলো, দুজনের এই জায়গাটা একই এলো দুটো, তাহলে 4টে থেকে দুটো পার্ট হয়ে গেল, 3 বাংলার ভেতরে দুটো 4টে গেল, 4টে থেকে আবার দুটো পার্ট করে দিল, এই 4টে থেকে দুটো পার্ট করার সময় এই দুটো যদি একই আসে, একই মান দেখায়, তাহলে রূপ যদি একই হয়, তাহলে বুঝবে আমার অঙ্কটা ঠিক জায়গায় এগোচ্ছি। এবার দুজনের থেকে আবার x - 5টা কমন যাবে, এতেও আছে x - 5, এই পার্টটা তো x - 5 আছে, কমন চলে গেল, পড়ে রইল এখান থেকে x, এখান থেকে পড়ে রইল 2, তাহলে দুটো উৎপাদকে ভেঙে গেল, এই একটা প্রথম উৎপাদক, দ্বিতীয় এটা আমার হয়ে গেল অ্যান্সার। তাহলে এরকম ভাবে যদি কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল দেওয়া থাকে, তখন আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল এরকম উৎপাদক বিশ্লেষণ করে করতে পারি, করলেই দেখা যাবে এখানে যে দুটো বেরোবে উৎপাদক, তারা যদি অসমান হয়, চতুর্ভুজটা হচ্ছে আয়তক্ষেত্র, এই দুটি সমান একই হয়, তাহলে তারা হবে বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা উৎপাদক বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি নয়, বিভিন্ন ভাবে স্টেপ, কি দেখতে দেখতে কি আমার চোখ দিয়ে দেখবো, তার সঙ্গে মেলাবো, কার সঙ্গে মেলাবো, এটা আমরা মোটামুটি কয়েকটা অঙ্কের মাধ্যমে শিখে নিলাম। এবার আমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আর কি করতে হবে, এর পরের যে ভিডিও আমি নিয়ে আসবো, সেই ভিডিওটা আমরা আমাদের গণিত প্রভা মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত যে গণিত প্রভা বইটা আছে, সেই গণিত প্রভা বইয়ের ক্লাস 8-এর যে অঙ্ক, ওখানে যে 3টে চ্যাপ্টার, উৎপাদক বিশ্লেষণ, গসাগু লসাগু, সরল করো, এই 3টে চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, কষে দেখি, সেই অঙ্কগুলো নিয়ে আমরা পরপর অঙ্কগুলোকে কষে যাব, সেটা আমরা পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো। এই ভিডিওটা তোমাদের জন্য রাখলাম, উৎপাদক বিশ্লেষণের সাধারণ ধারণা। এটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার ইউটিউব চ্যানেল উঠোন পঠনে লাইক দেবে, সঙ্গে সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটাতে একটা ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন যাতে তোমার কাছে আসে, পরের যে অঙ্কগুলো করছি সেটার যে নোটিফিকেশন, ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আসবে, সেটার জন্য তোমরা বেল বাটনটাতে অবশ্যই ক্লিক করে রাখবে।